সেই দিন সন্ধ্যাবেলায় ক্ষেত্রমোহনের শয়নকক্ষে খুড়া ভাইপো বসিয়া কথোপকথন করিতেছিলেন। দিবসে খুড়ামহাশয় কপাটের বাহিরে এবং ভিতরে দেওয়ালময় রাম নাম লিখিয়া দিয়াছেন। অদ্য দুইজনই একশয্যায় শয়ন করিবেন। বালিশের তলায় একখানি কৃত্তিবাসী রামায়ণ রক্ষিত হইবে এবং সমস্ত ঘরে সারা রাত আলো জ্বলিবে, এই বন্দোবস্ত হইয়া গিয়াছে। ক্ষেত্রমোহন বলিলেন, তাহলে খুড়ো কি করা যায়? বিবাহটা বন্ধ করে দেওয়া যাবে? খুড়ামহাশয় বলিলেন, আমি তো তার দরকার দেখছি নে। যদি কোনো উপদ্রব হয়? খুড়ামহাশয় কিয়ৎকাল চিন্তা করিলেন, শেষে বলিলেন, ভয়ের কোনো কারণ দেখি নে। ওই যে বলেছে, ইচ্ছে করে তোমার গলাটা টিপে দিই। না, তা পারবে না। হাজার হোক স্বামী তো বটে। আর যে বলেছে, বিয়ে করো না, করলে তোমার অশেষ দুর্গতি হবে। অশেষ দুর্গতি হবে তার মানে এ নাও হতে পারে যে আমি তোমার অশেষ দুর্গতি করব। ওর মানে বোধহয় এই যে অধিক বয়সে বিবাহ করিলে যে সমস্ত সাংসারিক অশান্তি উপস্থিত হয়, তাই তোমারও অদৃষ্টে ঘটবে। ক্ষেত্রমোহন বাবু চুপ করিয়া রহিলেন। মনে ভয়ও যথেষ্ট আছে, অথচ বিবাহ করিবার লোভটিও সম্বরণ করা তাহার পক্ষে অসাধ্য। পরদিন আশীর্বাদ হইয়া গেল, কিন্তু ক্ষেত্রমোহন যে ভৌতিক পত্র পাইয়াছেন সে কথাও রাষ্ট্র হইতে বিলম্ব হইল না। নায়েব রজনীবাবুরও কানে ক্রমে এ কথা পৌঁছিল। বলিয়াছি, তিনি ইংরাজি জানা ব্যক্তি। শুনিয়া হা হা করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, ভূত? এই ২০ শতাব্দীতে ভূত বিশ্বাস করতে হবে? বিবাহের দিন স্থির হইয়াছে ৮ই ফাল্গুন। আর মাত্র ৫ দিন বাকি আছে। উভয় পক্ষ হইতে সমস্ত আয়োজনাদি হইতেছে। বৈকালে বৈঠকখানায় ক্ষেত্রবাবু জনকয়েক বন্ধুবান্ধব সহ বসিয়াছিলেন। ইহাদের মধ্যে একজন সরকারি উকিল, নাম মনোহরবাবু। লোকটির বয়স ৪০ পার হইয়াছে। চোখে সোনার চশমা, মাথায় ঝাঁকড়া চুল, মুখমণ্ডল প্রচুর গোঁপদাড়িতে আবৃত, হাতে বড় বড় নোখ। এক কথায় লোকটি থিওজফিস্ট। ক্ষেত্রবাবুর ভৌতিক পত্রপ্রাপ্তির সমাচার অবগত হইয়া অবধি মনোহরবাবু ইহার সঙ্গে একটু ঘনিষ্ঠতা স্থাপন করিয়া লইয়াছেন। অপর একজন নব্যযুবক, নাম সুরেন্দ্রনাথ। ইনি এলে ফেল করা শিক্ষিত মোক্তার। বিস্তর ইংরাজি উপন্যাস পাঠ করিয়াছেন। সুরেন্দ্রনাথ বলিলেন, ক্ষেত্রবাবু, একটা কথা আমার মনে হচ্ছিল। অনেক উপন্যাসে পড়া গেছে একটা দুর্ঘটনা ঘটে গেল, যেমন রেলে কলিশন বা নৌকাডুবি বা আরও কিছু। সকলেই মনে করেছে অমুক লোকটা মরে গেছে, মৃত্যুর চাক্ষুষ সাক্ষীরও অভাব নেই, কিন্তু শেষ দিকটায় দেখা গেল সে বেঁচে আছে। তাই আমার মনে হয় আপনার স্ত্রী এখনও বেঁচে আছেন, নয় এ চিঠি জাল। কিন্তু আপনার দৃঢ় বিশ্বাস এ চিঠি আপনার স্ত্রীরই হাতের লেখা, জাল নয়। সুতরাং স্ত্রী বেঁচে আছেন বিশ্বাস করা ছাড়া আর উপায়ন্তর নেই। কারণ এই ২০ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারা যায় না। থিওজফিস্ট উকিলবাবুটি ইহা শুনিয়া বলিলেন, কেন মশাই, ২০ শতাব্দীতে ভূতের অস্তিত্ব কোনো মতেই বিশ্বাস করতে পারেন না কেন?
নবীন মোক্তারবাবু বলিলেন, কারণ আমি কখনো দেখিনি। শুনিয়া মনোহরবাবু বিজ্ঞভাবে হাস্য করিয়া বলিলেন, সম্রাট সপ্তম এডওয়ার্ডকে কখনো দেখেছেন? না, দেখিনি। তিনি আছেন বলে বিশ্বাস করেন? করি। তার কারণ আমি না দেখলেও হাজার হাজার লোক তাকে দেখেছে। তার 10-20খানা ছবিও দেখেছি, কিন্তু ভূত আমি নিজে দেখেছি এমন কথা আজ পর্যন্ত কাউকে বলতে শুনলাম না। সবাই বলে খুব বিশ্বস্ত লোকের মুখে শুনেছে যে তারা স্বয়ং ভূত দেখেছে। মনোহরবাবু তাহার সুঘন দাড়ির মধ্যে দীর্ঘ নখ অঙ্গুলিগুলি চালনা করিতে করিতে বলিলেন, আপনি বললেন হাজার হাজার লোক সম্রাটকে দেখেছে, তেমনি হাজার হাজার লোক অশরীরীর আত্মাকেও প্রত্যক্ষ করেছে। আপনি বললেন যে সম্রাটের 10-20খানা ছবি দেখেছেন, তেমনি 10-20খানা ভূতেরও ছবি আপনাকে আমি দেখাতে পারি। যদি দেখতে চান একদিন আমার বাড়িতে যাবেন। আমার একখানা বইয়ে কেটি কিংয়ের ছবি আছে। প্রথম চার্লসের সময় কেটি কিং নামে একটি মেয়ে জীবিত ছিলেন। 16 বৎসর বয়সে তার মৃত্যু হয়। গত শতাব্দীর মধ্যভাগে আমেরিকা ও ইউরোপের নানান স্থানে অনেক সেয়াসে কেটি কিং স্থূল শরীর ধারণ করে আবির্ভূত হয়েছিলেন। তার নাড়ি পরীক্ষা করা হয়েছে। তার শরীরে ছুরি ফুটিয়ে দেখা গেছে ঠিক মানুষের মতো রক্তপাত হয়। তার ফটোগ্রাফ পর্যন্ত তোলা হয়েছে। ফটোগ্রাফ থেকে তৈরি ছবি আমার বইয়ে আছে, আসবেন দেখাবো। সুরেন্দ্রবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, আপনারাও যেমন ভালো মানুষ এইসব বিশ্বাস করেন, ভূতবাদীদের কত জোচ্চুরি ধরা পড়েছে তার সংখ্যা নেই। কেটি কিংয়ের দেহে ছুরি ফুটিয়ে রক্তপাত হয়েছে, এইটা আপনি বিশ্বাসযোগ্যতার প্রমাণ বলে উল্লেখ করলেন। আমার তো ঠিক উল্টো মনে হয়। ছুরি ফোটালে রক্ত না পড়তো, অথচ শরীরে মানুষ একটা দাঁড়িয়ে আছে দেখছি, তাহলে বরং বিশ্বাস হতো এটা বাস্তবিক মানুষ নয়। এক্ষেত্রে দেখুন, ভূত তিনি বাড়ির সামনেই বটগাছে থাকেন। যিনি চিঠি লিখতে পারেন তখন অনায়াসেই মূর্তি গ্রহণ করে নিজের বক্তব্য বলে যেতে পারতেন, কিন্তু তা না করে কাগজ, খাম, কালি, কলম সংগ্রহ করিবার কষ্ট স্বীকার করলেন। এইটুকু থেকে এইটুকু চিঠিখানি টেবিলের ওপর রেখে গেলেই হতো, তা না করে 1 মাইল দূরে পোস্ট অফিসে গেলেন তাকে পোস্ট করতে, আবার 2 পয়সা খরচ করে টিকিটও কিনতে হলো। মশাই, ভৌতিক জগতে পয়সা যদি বাস্তবিকই এত সস্তা হয়, তাহলে সেখানেই গিয়েই প্র্যাকটিস শুরু করি। মনোহরবাবু একটু বিরক্তির সহিত বলিলেন, মশাই, জিনিসটা হাসি তামাশার নয়, এসব গভীর বিষয়। অনেক চর্চা, অনেক আলোচনা না করে এ বিষয়ে মতামত প্রকাশ করা উচিত নয়। ভৌতিক জগৎ থেকে ডাকে আসা চিঠি এই প্রথম নয়। হিমালয় থেকে মহাত্মারাও মাঝে মাঝে ডাকে চিঠিপত্র লিখে থাকেন। কুটুম্বিলাল নামক এক মহাত্মা এইরকম অনেক চিঠি আমাদের মাদাম ব্লাভাটস্কিকে লিখেছিলেন। তারাও মনে করলে সাক্ষাৎ আবির্ভাব হয়ে বক্তব্য বলে যেতে পারতেন, কিংবা চিঠি উড়িয়ে টেবিলের উপর ফেলে যেতে পারতেন, কিন্তু ডাকেই তারা চিঠিপত্র পাঠাতেন। ইহা শুনিয়া শিক্ষিত মোক্তারবাবু মৃদু মৃদু হাস্য করিয়া বলিলেন, কুটুম্বিলালের চিঠি তো কোন কালে জাল বলে সাব্যস্ত হয়ে গেছে। ডাক্তার হাডসন বলেছেন, একজন বৈজ্ঞানিক নিজে ভারতবর্ষে এসে এ বিষয়ে অনুসন্ধান করে প্রমাণ করে দিয়েছেন যে মাদাম ব্লাভাটস্কি আর দামোদর বলে এক ব্যক্তি সব চিঠি জাল করেছিলেন। এ কথা শুনিয়া থিওজফিস্ট বাবুটি ভ্রুকুঞ্চিত করিয়া বিরক্তির স্বরে বলিলেন, ওসব ঈর্ষাপরায়ণ লেখকের বই পড়বেন না, আমার কাছে আসবেন,
ভালো ভালো বই আপনাকে পড়তে দেব, তাহলে আপনার সমস্ত অবিশ্বাস দূর হয়ে যাবে। মাদাম ব্লাভাটস্কি যে কত বড় লোক তা তার আইসিস আনভেল্ড বইটি পড়লেই বুঝতে পারবেন। সুরেন্দ্রবাবু মুচকিয়া হাসিয়া বলিলেন, সে বইটি পড়িনি বটে, তবে এডমন্ড গ্যানেট প্রণীত আইসিস ভেরি মাচ আনভেল্ড অব দি স্টোরি অব দি গ্রেট মহাত্মা হোক্স বইটি পড়েছি, লাইব্রেরিতে আছে, দেখতে চান তো এনে দিতে পারি। এ কথায় মনোহরবাবু রাগিয়া আগুন হইয়া উঠিলেন, বলিলেন, ওই আপনারা এক কথা শিখে রেখেছেন, গাল দেওয়া যায় না, এমন ভালো জিনিসই নেই। যত সব কুচক্রি বদমাইশ লোক মিছিমিছি মাদামের অপরাধ রটনা করেছে। এমন সময় বাহিরে শব্দ উত্থিত হইল, বাবু, চিঠি আছে। পরমুহূর্তে ডাকপিয়ন প্রবেশ করিয়া ক্ষেত্রবাবুর হাতে একখানি পত্র দিল। পত্রখানি হাতে লইয়াই ক্ষেত্রমোহন বাবুর চক্ষু স্থির হইয়া গেল। বলিলেন, মশাই, আবার সেই। পত্র খুলিয়া পাঠ করিয়া সেখানি সকলের সম্মুখে ফেলিয়া দিলেন। থিওজফিস্ট বাবুটি অতি আগ্রহের সহিত সেখানি কুড়িয়া লইয়া পাঠ করিলেন। শেষে নবীন মোক্তারবাবুর হাতে সেখানে দিলেন। পত্রখানি এইরূপ: শ্রী শ্রী দুর্গা সহায়, প্রণামপূর্বক নিবেদনঞ্চ বিশেষ। এত সাহস তোমার, আশীর্বাদ পর্যন্ত হইয়া গিয়াছে। তুমি মনে করিয়াছ আমি তোমায় যে পত্র লিখিয়াছিলাম তাহা ফাঁকা আওয়াজ? রসিবামনি তেমন মেয়ে নয়, আমি মানা করা সত্ত্বেও বিবাহ করিবে। এখনও সাবধান হও, এ দুর্মতি পরিত্যাগ করো, নইলে একদিন গভীর রাত্রিরে তুমি যখন ঘুমাইয়া থাকিবে, বটগাছ হইতে নামিয়া তোমার বুকে একখানা 10 মণের পাথর চাপাইয়া দিব, ঘুম আর ভাঙিবে না। রসময়ী। একে একে সকলে পত্রখানি পড়িলেন, পড়িয়া স্তম্ভিত হইয়া রহিলেন। শিক্ষিত মোক্তারবাবুরও মুখ শুকাইয়া গেল। তথাপি তিনি মন হইতে সংশয় দূরে নিক্ষেপ করিয়া বলিলেন, আচ্ছা ক্ষেত্রবাবু, আর একবার বেশ করে লেখাটা পরীক্ষা করে বলুন দেখি, আপনার স্ত্রীর হাতের লেখাই বটে তো, না কোনো জায়গায় কোনো সন্দেহজনক তফাৎ আছে? ক্ষেত্রবাবু বলিলেন, কোনো সন্দেহ নেই, শুধু হাতের লেখা মিল হলেও বা সন্দেহ করতাম? তার যেখানে যেখানে যে যে বানান ভুল চিরকাল হতো, এ চিঠিতেও তাই। সে চিরকালই শ্রী শ্রী এক জায়গায়, শ্রী দুর্গা একটু তফাতে লিখত, এই দুখানা চিঠিতেও তাই। তাছাড়া চিঠিতে এমন সব কথাবার্তা রয়েছে যা সে জীবিতকালেও মুখে সর্বদা ব্যবহার করত। সকলে নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কিয়ৎ পরে সুরেন্দ্রবাবু গলা ঝাড়িয়া জিজ্ঞেস করলেন, তার মৃত্যুর সময় আপনি উপস্থিত ছিলেন? ক্ষেত্রবাবু বলিলেন, ছিলাম বই কি। সঙ্গে সঙ্গে ঘাটে গিয়েছিলেন? গিয়েছিলাম। চিতার উপর তার দেহ রাখিবার পর তার মুখ আপনি দেখেছিলেন? দেখিনি আবার, আমি নিজেই তো মুখাগ্নি করেছি। ওহে, তুমি যা ভাবছ তা নয়, কোনো ভুল হয়নি। নব্য মোক্তারবাবু তখন ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিলেন। একজন বলিলেন, হে হরেশীয়, স্বর্গে ও মর্তে এমন অনেক জিনিস আছে যাহার বিষয় তোমার দর্শন বিজ্ঞান স্বপ্নেও অবগত নহে। অপর একজন বলিলেন, তা তো বটেই, তা তো বটেই। ধরুন আমাদের দেশে, শুধু আমাদের দেশেই বা বলি কেন, সকল দেশেই আদিকাল থেকে যে একটা বিশ্বাস প্রচলিত আছে যে ভূত বলে একটা জিনিস আছে, তার কি কিছুই ভিত্তি নেই? সন্ধ্যা হইয়া গিয়াছিল। সেদিনকার মতো সভা ভঙ্গ হইল। সেই বটগাছের তলা দিয়া যাইতে সুরেন্দ্রবাবুরও গাটা যেন ছমছম করিতে লাগিল। খুড়ামহাশয় কোথায় বেড়াতে গিয়াছিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরিয়া
আসিয়া দ্বিতীয় পত্রের কথা শুনিয়া বলিলেন, দেখো ক্ষেত্রর, ব্যাপারটা ক্রমেই গুরুতর হয়ে দাঁড়ালো। বিবাহটা না হয় এখন বন্ধই রাখা যাক। আমার মতে বৎসর পূর্ণ হইলে গয়ায় গিয়ে একটা পিণ্ড দিয়ে এসো, উদ্ধার হয়ে যাবেন। বৎসর পূর্ণ হতে তো আর বেশি দেরি নেই, আর মাসখানেক হলেই হলো, তখন নির্বিঘ্নে শুভকর্ম শেষ করা যাবে। ক্ষেত্রবাবু বলিলেন, তা বেশ, সেই ভালো কথা। কন্যার পিতাকে বলিয়া কহিয়া বিবাহের দিন পিছাইয়া দেওয়া হইল। নিমন্ত্রণপত্র সমস্ত প্রত্যাহিত হইল। গয়ায় শ্রাদ্ধ সারিয়া আসিয়া ক্ষেত্রবাবু বিবাহ করিবেন, ইহা সকলেই জানিতে পারিল। ক্ষেত্রবাবুর হস্তে একটা বড় জালিয়াতি মকদ্দমার তদবিরের ভার রহিয়াছে। মকদ্দমা দায়রা সোপর্দ হইয়াছে, সেটা শেষ না হইলে ক্ষেত্রবাবু গয়া যাইতে পারিতেছেন না। ফরিয়াদি পক্ষে সাক্ষীদিগকে সমস্ত দিন ধরিয়া তালিম দিতে হইতেছে। মোকদ্দমার পূর্বদিন সন্ধেবেলা কাছারি হইতে ফিরিবার সময় রসময়ী তৃতীয় পত্র ক্ষেত্রবাবুর হস্তগত হইল। তাহাতে অন্যান্য কথার সঙ্গে লেখা আছে, শুনিলাম নাকি গয়ায় আমার পিণ্ড দিতে যাইতেছ, ভাবিয়াছ বুঝি পিণ্ডি দিলে আমি উদ্ধার হইয়া যাইব, তখন স্বচ্ছন্দে বিবাহ করিবে। গয়ায় যদি যাও, তবে চোর বেশ ধরিয়া রেলগাড়িতে প্রবেশ করিয়া তোমার বুকে ছোড়া বসাইয়া দিব। ক্ষেত্রবাবুর আর বাড়ি যাওয়া হইল না। কাছারির পোশাকেই মনোহরবাবুর বাড়ি গিয়া তাহাকে পত্র দেখাইলেন। মনোহরবাবু পত্র পড়িয়া বলিলেন, এ যে বড়ই বিপদ দেখছি। বিবাহ করিবার কল্পনা আপনাকে পরিত্যাগ করতে হলো। ক্ষেত্রবাবু বলিলেন, আচ্ছা মশাই, অশরীরীর আত্মা মানুষের বুকে ছুরি বসিয়ে দিতে পারে? আপনার থিওসফি শাস্ত্রে কি বলে? মনোহরবাবু একখানি মোটা বই আলমারি হইতে পাড়িয়া এক স্থান খুলিয়া বলিলেন, এ সম্বন্ধে থিওসফি শাস্ত্রে মতো এই মুক্তাত্মাগণ সাধারণত অশরীরের, কিন্তু কখনো কখনো তাঁরা নিজের মেটেরিয়ালাইজ অর্থাৎ জড়দেহ সম্পন্ন করে থাকেন। তাদের এমন ক্ষমতা আছে যে বায়ু থেকে, গাছপালা থেকে, ভূমি থেকে, এমনকি কাছাকাছি মানুষের দেহ থেকে আবশ্যক পদার্থগুলি সংগ্রহ করে নিজ দেহ ধারণ করেন। সুতরাং সে অবস্থায় বুকে ছুরি বসিয়ে দিতে পারা কিছুই আশ্চর্য নয়। আর এও বিবেচনা করুন না, যে হস্ত কলম ধরে চিঠি লিখতে সক্ষম, সে হস্ত ছুরি ধরতে পারবে না কেন? ক্ষেত্রমোহনবাবু কিয়ৎক্ষণ চিন্তা করিলেন, শেষে বলিলেন, দেখুন, এই পত্রগুলো জাল কি না সেটা একবার ভালো করে তদন্ত করতে হচ্ছে। আমি বলি কি, ওই যে কলকাতা থেকে হস্তশিল্পী বৈজ্ঞানিক আমাদের দায়রার মকদ্দমায় সাক্ষী দিতে আসছেন, তাকে দিয়ে এই চিঠিগুলো একবার পরীক্ষা করালে কেমন হয়? থিওজফিস্ট বাবুটি ক্ষেত্রমোহনের এই সন্দেহবাদে মনে মনে বিরক্ত হইলেন। প্রকাশ্যে বলিলেন, তা যদি আপনার ইচ্ছা হয় পরীক্ষা করাতে পারেন। পরদিন দায়রার জালের মকদ্দমাটির বিচার আরম্ভ হইল। হস্তশিল্পী বৈজ্ঞানিক সফটমোর সাহেব সাক্ষ্য প্রদান করিলেন। দিন শেষে কাছারির পর ক্ষেত্রমোহনের ডাকবাংলোয় গিয়া সফটমোর সাহেবকে ভৌতিক পত্র 3খানি দিলেন। তুলনার জন্য রসময়ীর কয়েকখানি পুরাতন আসল পত্র দিয়া আসিলেন। সাহেব বলিলেন, কল্য প্রাতে পরীক্ষার ফলাফল জানাইব। পরদিন প্রাতঃকালে সরকারি উকিল মনোহরবাবুকে সঙ্গে লইয়া ক্ষেত্রমোহনের আবার ডাকবাংলোয় উপস্থিত হইলেন। সাহেব বলিলেন,
পরীক্ষাধীন পত্র 3খানি এবং আসল পত্রগুলি সমস্তই এক হস্তের লেখা। ইহা শুনিয়া ক্ষেত্রবাবুর মুখখানি ছোট হইয়া গেল। মনোহরবাবু বলিলেন, সাহেব, অনুগ্রহ করিয়া একখানি সার্টিফিকেট লিখিয়া দিতে পারেন? সাহেব মনে করিলেন, নিশ্চয়ই এই পত্র লইয়া একটা মামলা মকদ্দমা হইবে, আবার সাক্ষী দিতে আসিয়া ফি পাওয়া যাবে। সুতরাং আহ্লাদের সহিত তিনি সার্টিফিকেট লিখিয়া দিলেন। সাহেব বাসায় যাইতে যাইতে মনোহরবাবু ক্ষেত্রবাবুকে বলিলেন, এই চিঠিগুলির নকল আর সাহেবের সার্টিফিকেট যদি আমাদের থিওসফিক্যাল রিভিউ নামক মাসিক পত্রে ছাপাইতে পাঠাই, তা আপনার কোনো আপত্তি আছে কি? আমরা যাকে স্পিরিট রাইটিং বলি, তার সুন্দর অকাট্য প্রমাণ হবে। ক্ষেত্রবাবু বলিলেন, তাতে আমার আপত্তি নেই। পরদিন সংখ্যা থিওসফিক্যাল রিভিউ পত্রে সার্টিফিকেট সহ চিঠিগুলি ছাপা হইয়া গেল। নানান স্থানে বড় বড় থিওসফিস্টগণ ক্ষেত্রমোহনবাবুকে পত্র লিখিতে আরম্ভ করিলেন। কেহ কেহ হুগলিতে আসিয়া পত্রগুলি স্বচক্ষে দেখিয়া বিস্ময়ে অভিভূত হইতে লাগিলেন। থিওসফিস্ট মহলে ক্ষেত্রবাবুর প্রসারের আর সীমা নেই, কিন্তু ইহাতে তিনি কিছুমাত্র সান্ত্বনা লাভ করিলেন না। পত্রগুলির জাল প্রমাণ হইলে তিনি বিবাহ করিয়া সুখী হইতে পারিতেন। ভয়ে ভয়ে গয়ায় গিয়া পিণ্ডদান করিতেও পারিলেন না। তাহার অদৃষ্টে বুঝি বিবাহ আর নাই। চৈত্র মাস আসিল, বসন্তের বাতাস বহিতেছে, দোল উপলক্ষে কাছারি বন্ধ। ক্ষেত্রমোহন বাড়িতে বসিয়া নিজ দুর্দৃষ্টের বিষয় চিন্তা করিতেছিলেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল, হালিশহরে তাহার শ্বশুরবাড়িতে মহা বিপদ উপস্থিত। দোল উপলক্ষে বাজি পোড়াইতে গিয়া একটা বোম ফাটিয়া তাহার ছোট সম্বন্ধী সুবোধ বিশেষ আঘাতপ্রাপ্ত হইয়াছে। তাহাকে হুগলিতে হাসপাতালে আনা হইয়াছে। শুনিয়া ক্ষেত্রবাবু থাকিতে পারিলেন না। গাড়ি ভাড়া করিয়া হাসপাতাল অভিমুখে ছুটিলেন। সেখানে গিয়া দেখিলেন ছেলেটির অবস্থা সংকটাপন্ন। বিছানার নিচে মেঝের উপর বসিয়া বিধবা বিনোদিনী রোদন করিতেছেন। ক্ষেত্রমোহনকে দেখিয়া তিনি আরও রোদন করিতে লাগিলেন। সমস্ত দিন ওষুধ প্রয়োগ ও শুশ্রূষা চলিল। সন্ধ্যার দিকে ডাক্তারেরা বলিল, আর প্রাণের আশঙ্কা নাই। ক্ষেত্রমোহনবাবু শালিকাকে বলিলেন, ঠাকুরজি, সন্ধ্যা হলো, এইবার বাড়ি চলো। বিনোদিনী বলিলেন, আমি সুবোধকে ছেড়ে বাড়ি যেতে পারবো না। সমস্ত দিন অনাহারে আছে, স্নানাহার পর্যন্ত হলো না। তা হোক, আমি যেতে পারবো না। অবস্থা বুঝিয়া হাসপাতালের ডাক্তারেরা বলিলেন, আপনাকে বাড়ি যেতে হবে। এখানে তো রাত্রে থাকতে পারবেন না, কাল সকালে আবার আসবেন। এখন আর কোনো ভয় নেই, বিপদ যা তা কেটে গেছে। আমরা সেবা শুশ্রূষা করব, আপনার কোনো চিন্তা নেই, আপনি বাড়ি যান। অনেক বুঝাইতে বিনোদিনী সম্মত হইলেন। ক্ষেত্রমোহনকে বলিলেন, তুমি তবে আমায় হালিশহর নিয়ে চলো, রাতে সেখানে থাকব, কাল ভোরে আবার এখানে আমায় পৌঁছে দিতে হবে। ক্ষেত্রমোহন তাহাই করিলেন। হালিশহরে রাত্রি কাটিল। ভোরে উঠিয়া স্বহস্তে এক ছিলিম তামাক সাজিয়া ক্ষেত্রমোহন ধূমপান আরম্ভ করিয়াছেন। এমন সময় বাড়ির বাহিরে মহা গণ্ডগোল উপস্থিত হইল। তাড়াতাড়ি হুঁকা রাখিয়া বাহিরে গিয়া দেখিলেন, লাল পাকড়িতে বাড়ি ঘেরাও করিয়া ফেলিয়াছে। অশ্বপৃষ্ঠে স্বয়ং পুলিশের সুপারিনটেনডেন্ট সাহেব দুয়ারে দাঁড়াইয়া আছে। সঙ্গে কয়েকজন দারোগা ও হেড কনস্টেবলও আছে। পুলিশ সাহেবের সঙ্গে ক্ষেত্রবাবুর পরিচয় ছিল। নত হইয়া সাহেবকে সেলাম করিলেন। সাহেব চুরুট মুখে বলিলেন,
হ্যালো মুক্তিয়ার, তুমি এখানে কি করিতেছ? ক্ষেত্রবাবু বলিলেন, হুজুর, এটা আমার শ্বশুর বাড়ি। ইহা তোমার শ্বশুর বাড়ি আছে? উঠুম, আমি তোমার শ্বশুরবাড়ি সার্চ করিবে। কেন হুজুর? এখানে বোমা টেয়ারি হয় কি না দেখিবে, ইহা সার্চ ওয়ারেন্ট আছে। বলিয়া সাহেব সার্চ ওয়ারেন্টখানি ক্ষেত্রবাবুর হস্তে প্রদান করিলেন। ক্ষেত্রবাবু সেখানে উল্টিয়া পাল্টিয়া দেখিয়া সাহেবের হাতে ফিরিয়া দিলেন। বলিলেন, হুজুর মালিক, যা ইচ্ছে করতে পারেন। সাহেব বলিলেন, স্ত্রীলোকগণকে লুকাইয়া রাখো। পুলিশ গৃহমধ্যে প্রবেশ করিল। স্ত্রীলোকগণের মধ্যে কেবল বিনোদিনী। তিনি তখন পুলিশের ভয়ে কোথাও লুকিবার প্রয়োজন দেখিলেন না। হরিনামের মালাটি হাতে লইয়া উঠানে তুলসীতলায় বসিয়া রহিলেন। খানা তল্লাশি আরম্ভ হইল। বন্দুক, বারুদ, ডিনামাইট, বোমা, বর্তমান রণনীতি, যুগান্তর, গীতা, দেশের কথা, রিভিউ অফ রিভিউস প্রভৃতি কিছুই বাহির হইল না। বাহির হইল হিন্দু সংকল্পমালা, গুপ্তপ্রেস পঞ্জিকা, কাশিদাসী মহাভারত ও একখানা বটতলার ছেঁড়া উপন্যাস। ক্ষুদ্র এবং বৃহৎ কোনো দেশনায়কের কোনো ছবিও বাহির হইল না। বাহির হইল কেবল খানকতক কালীঘাটের পট এবং একখানা আর্ট স্টুডিওর গণেশের মূর্তি। জমিদারের খানকতক পুরাতন দাখিলা এবং ধূলিমান চিঠির ফাইল বাহির হইল। বিনোদিনীর বাক্স হইতে বাহির হইল এক বান্ডিল চিঠি এবং খানকতক ঠিকানা লেখা সাদা খাম। সমস্ত জিনিস উঠানে আনিয়া জমা করা হইল। একজন দারোগা কাগজপত্রগুলির ফিরিস্তি প্রস্তুত করিতে লাগিলেন। ক্ষেত্রমোহনও সেখানেই বসিয়াছিলেন। তিনি দেখিলেন সাদা খামগুলির প্রত্যেক খামনিতে তাঁহারই শিরোনাম লেখা এবং রসময়ীর হস্তাক্ষর। পুলিশ সাহেবের অনুমতি লইয়া খাম এবং চিঠিগুলি ক্ষেত্রবাবু পরীক্ষা করিতে লাগিলেন। খানকুড়ি চিঠি রহিয়াছে, সমস্তই বেগুনি রঙের ম্যাজেন্ডা কালিতে, রসময়ীর হস্তাক্ষরে লিখিত। কয়েকখানি চিঠি খুলিয়া ক্ষেত্রবাবু পাঠও করিলেন। নানা অবস্থা কল্পনা করিয়া অনুমানে পত্রগুলি লিখিত। কোনোটাতে বটগাছে বাসস্থানেরও উল্লেখ আছে। একখানাতে আছে, গয়ায় পিণ্ডদান করিয়া আসিয়াছ বলিয়া মনে করিও না আমি আর তোমার অনিষ্ট করিতে পারি না। এখনও রশিবামনি তোমার ঘাড় মটকাইতে পারে। একখানাতে রহিয়াছে, শুনিলাম বিবাহের দিন স্থির হইয়াছে, এখনও সাবধান। একখানাতে আছে, করল তোমার বিবাহ, এত মানা করিলাম কিছুতেই শুনিলে না। আচ্ছা, বাসর ঘরে আগুন জ্বালাইয়া তোমাকে ও তোমার বধূকে পুড়াইয়া মারিব। সমস্ত ব্যাপারটা দিনের আলোর মতো ক্ষেত্রমোহনের নিকট পরিষ্কার হইয়া গেল। বিনোদিনী তুলসীতলায় বসিয়া সমস্ত দেখিতেছিলেন। ক্ষেত্রমোহন বলিলেন, ঠাকুরজি, এসব কি? ঠাকুরজি আপন মনে মালা জপ করিয়া যাইতে লাগিলেন।